গুড আফটারনুন অল অফ মাই স্টুডেন্টস। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর কার্য শক্তি থেকে শক্তিটা পড়াবো। শক্তি কি, শক্তি কাকে বলে, এগুলো তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো, তবুও আমি রিমাইন্ড করে দিচ্ছি। শক্তি কথাটা আমরা সাধারণত এমনিতে ব্যবহার করি, কখনো যদি ঝগড়া টগড়া লাগে তখন আমরা বলি না যে চলে দেখি কার কত শক্তি। তাহলে এই যে শক্তি কথাটা আমরা ব্যবহার করি, অর্থাৎ শক্তিটা কি? শক্তি হচ্ছে কোনো কিছু কার্য করতে গেলে যদি আমরা কার্যটা করতে পারি তখন এই কার্যটা করার আমাদের সামর্থ্য আছে, মানে আমাদের শক্তি আছে। তাহলে শক্তি কাকে বলছে? ধরো এইখানে কিছু ইট আছে, এখান থেকে আর একটা জায়গায় আমরা ইটটাকে নিয়ে যাব বা কোনো পাথরকে নিয়ে যাব। তাহলে এখান থেকে পাথরটাকে এখানে নিয়ে গিয়ে কিছু কার্য করলে কখন করতে পারছি? যখন আমাদের শক্তিটা আছে। তাহলে শক্তি কাকে বলে বলবো? কার্য করবার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। এগুলো তোমরা আগে করে এসছো। যদি কোনো বস্তু কার্য করতে সক্ষম হয় সেটাই হচ্ছে শক্তি। শক্তি বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন রকমের হয়। কি কি শক্তি হয় আগেও করেছো, আবার বলছি। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, পারমাণবিক শক্তি, তড়িৎ শক্তি, বিভিন্ন টাইপের শক্তি হয়। আমরা মূলত এখন চলে যাচ্ছি যান্ত্রিক শক্তিতে। যান্ত্রিক শক্তি আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রত্যেকটা সময় আমরা মনে রাখবো তার নাম থেকে। যান্ত্রিক শক্তি, যন্ত্র থেকে আসছে যান্ত্রিক। তাহলে যন্ত্র কী করতে পারে? গতিশীল হতে পারে অথবা স্থির অবস্থায় কাজ করতে পারে, মানে কিছুটা কাজ করার সামর্থ্য অর্জন করতে পারে। কোনো বস্তু তার গতি বা স্থির অবস্থার জন্য যদি কিছু শক্তি অর্জন করে, তাহলে গতিশীল অবস্থায় কিছু শক্তি অর্জন করবে না হয় মানছি, কিন্তু স্থির অবস্থায় কিভাবে শক্তি অর্জন করবে? ওইটা হচ্ছে অবস্থানগত দিক থেকে, আর না হলে আকৃতিগত দিক থেকে। যদি কিছুটা কার্য করার সামর্থ্য অর্জন করে তখনই তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি দু টাইপের হচ্ছে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি, গতিশক্তি কাকে বলে? ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি একটা ঢিল ছুঁড়ে দিলাম তোমার দিকে। আস্তে ছুঁড়লে তোমাকে কম লাগবে, যদি খুব জোরে ছুঁড়ে দিই তোমাকে বেশি লাগবে। বা উপরে কোথাও কিছু আম একটা আছে কোনো গাছে, আমরা নিচ থেকে আমটাকে পাড়বো। কি করছি আমরা? ঢিল ছুঁড়ে মারছি। তাহলে ঢিলটাকে আস্তে ছুঁড়লে হয়তো আমটির গায়ে লাগলো, চলে আসলো, আমটি পড়লো না। জোরে ছুঁড়লে আমটিকে এখান থেকে নিচে পেড়ে ফেলতে পারি, এই কাজটা করতে পারি। তাহলে কিসের থেকে পাচ্ছি আমরা? গতি থেকে। আস্তে লাগলে মারছে, জোরে আস্তে লাগলে কম লাগছে, জোরে মারলে বেশি লাগছে, অর্থাৎ বেশি শক্তি প্রযুক্ত হচ্ছে। মানে বস্তুর গতির জন্য যে শক্তি অর্জন করে বা গতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার গতিশক্তি বলা হচ্ছে। কি কি হতে পারে? বন্দুক থেকে গুলি ছুঁড়ে কাছে জানলা ভেদ করা, পেরেক দেওয়ালে পুঁততে গেলে আমরা কি করি? পেরেকটার উপরে হাতুড়িটিকে উপর থেকে নিয়ে এসে পেরেকের উপরে মারলে পেরেকটি ঢুকে যাচ্ছে, লাগিয়ে রাখলে কখনো ঢুকছে না। তাহলে এগুলো কি হচ্ছে? গতিশক্তি। এই গতিশক্তি আমরা পরিমাপ কিভাবে করছি? গতিশক্তির পরিমাপ, কোনো একটি বস্তু গতিশীল অবস্থায় আছে ধরে নিলাম, আমরা ধরে নিচ্ছি কোনো বস্তু গতিশীল অবস্থায় আছে
ইউ বেগে গতিশীল। এই বস্তুটি ওপর একটি বিরুদ্ধ বল এফ প্রযুক্ত হতে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে স্থির অবস্থায় আসলো ভি 0। তাহলে এফ বিরুদ্ধ বল প্রযুক্ত হতে এস দূরে গিয়ে তার গতিবেগ 0 হলো। তাহলে এই যে বিরুদ্ধ বল প্রযুক্ত হলো, বস্তুটির গতিটিকে থামাতে বিরুদ্ধ বল প্রযুক্ত হচ্ছে, তাহলে কতটা শক্তি আমরা প্রদান করছি সেটাই হবে তার গতিশক্তি। তাহলে বস্তুর গতিশক্তি আমরা কাইনেটিক এনার্জিকে গতিশক্তি হিসেবে বলে এই জন্য ই বা কে হিসেবে ট্রিট করতে পারি। তাহলে কাইনেটিক এনার্জি সমান কি হচ্ছে, এফ একটা বিরুদ্ধ বল ক্রিয়া করছে। আবার এটাও ধরে নিতে পারি বস্তুটি এফ বল ক্রিয়া করছে, তাহলে এই এফ বলের বিরুদ্ধে আমরা কৃতকার্য করছি। তাহলে যে বলটা প্রযুক্ত করছি সেটা হচ্ছে বস্তুটির উপর প্রযুক্ত বল। তাহলে এর বিরুদ্ধে কৃতকার্য কত হবে, বল ইন্টু সরণ। তাহলে এফ ইন্টু এস, বল ইন্টু সরণ সমান এফ ডট এস। তাহলে বল সমান আমরা কি জানি, আমরা আগেও জেনেছি এফ সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ এম এ। এখানে ত্বরণ তো হবে না কারণ বস্তুটা এসে স্থির অবস্থায় হচ্ছে, তাহলে এখানে এটা হচ্ছে মন্দন। তাহলে ভর ইন্টু মন্দন এম ইন্টু এ ডট এস, এস দূরত্ব এসে থামছে। আবার আমরা যদি প্রাথমিক বেগ ইউ এইখান থেকে যে করছি, ইউ প্রাথমিক বেগ, ভি অন্তিম বেগ, এস দূরত্ব এসে থামছে, তাহলে আমরা ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2a সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি, ভিটা অন্তিম বেগ, অন্তিম বেগ 0, প্রাথমিক ইউ, এটা হচ্ছে মন্দন, ওই জন্য প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ই স্কোয়ার মাইনাস 2as হচ্ছে। তাহলে ই স্কোয়ার সমান 2asটা এদিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে, 2as সমান ই স্কোয়ার। তাহলে এস সমান কি পাচ্ছি, ই স্কোয়ার বাই 2, এইখানে বসিয়ে দেবো, এস বসিয়ে দিলে ই স্কোয়ার বাই 2, অর্থাৎ তার গতিশক্তি দাঁড়াচ্ছে হাফ এম ই স্কোয়ার। হাফ এম সমান ভর ইন্টু বেগের স্কোয়ার, এইটাই হচ্ছে তার গতিশক্তির পরিমাপ। এগুলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে করব, তোমরা আগে এটা করেও এসছো। ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, গতিশক্তি সমান আমরা কি পেলাম, হাফ এম ইন্টু ইউ স্কোয়ার। তাহলে ভরবেগ সমান পাচ্ছি হাফ এম ইউ স্কোয়ার, উপরে এম গুণ করছি, নিচে এম গুণ করছি, তাহলে উপরে এম গুণ করলে কি হচ্ছে, এম ইন্টু এম, এম স্কোয়ার ইউ স্কোয়ার, নিচে এম সমতা বজায়ের জন্য আনলাম। তাহলে এম ইউ সমান আমরা কি জানি, ভর ইন্টু বেগ, ভরবেগ যেটাকে পি হিসেবে চিহ্নিত করা হচ্ছে মোমেন্টাম। তাহলে এম স্কোয়ার ইউ স্কোয়ার সমান পি স্কোয়ার বাই নিচে থাকছে 2m। তাহলে এখান থেকে এই কাইনেটিক এনার্জি গতিশক্তি পি স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, কারণ ভর পরিবর্তনশীল নয় কোনো বস্তুর। তাহলে ই সমানুপাতিক পি স্কোয়ার, এইটাকে আমরা লেখচিত্রে বসালে x অক্ষ বরাবর ভরবেগ, y অক্ষ বরাবর যদি কাইনেটিক এনার্জি নিয়ে নিই, তাহলে যেহেতু ই এর সাপেক্ষে পি এর পরিবর্তনটা কম, এই টাইপের অধিবৃত্তাকার একটা রেখা পাচ্ছি। এইটা হচ্ছে ভরবেগ গতিশক্তি লেখচিত্র। কার্যশক্তি উপপাদ্য বা এটাকে বলা হয় কার্য গতিশক্তি উপপাদ্য। কার্য এবং গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কার্য গতিশক্তি উপপাদ্য বা কার্যশক্তি উপপাদ্য। আমরা ধরে নিচ্ছি কোন একটি বস্তু এ থেকে বি বিন্দু পর্যন্ত যাতায়াত করছে, এ থেকে বি পর্যন্ত গেল, তার গতিপথের কোন একটা অংশ তাৎক্ষণিক আমরা সরণ ধরে নিচ্ছি ডিএস, ওই সময় ওই বস্তুর উপর ক্রিয়াশীল বল হচ্ছে এফ। তাহলে এই ক্ষুদ্র সময়ে ক্রিয়াশীল বল এফ, ক্ষুদ্র সরণ হচ্ছে ডিএস। তাহলে আমরা কার্য সমান কি জানি, বল ইন্টু সরণ এফ ডট ডিএস। সম্পূর্ণ কার্য বের করতে গেলে আমরা কি করেছি, সমাকলন ব্যবহার করেছি। তাহলে ইন্টিগ্রেশন
এ টু বি, এ থেকে বি পর্যন্ত মোট যে কৃতকার্য ডিডব্লিউ, তাহলে ডিডব্লিউ এর জায়গায় এফ ডট ডিএস বসানো হচ্ছে। এফ সমান আমরা কি জানি, ভর ইন্টু ত্বরণ, তাহলে এম ইন্টু এ, আবার এ সমান কি জানি, ডিভি বাই ডিটি। বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা কি পাচ্ছি, এম সমান ইন্টিগ্রেশন এ টু বি, এর জায়গায় ডিভি বাই ডিটি ডট ডিএস। আচ্ছা, ডিটিটা এদিকে চলে আসলে ডিএস বাই ডিটি চলে আসছে, ডিএস বাই ডিটি সমান আমরা কি জানি ভি, তাহলে ডিএস বাই ডিটি এই জায়গায় আমরা ভি বসাচ্ছি, তাহলে ডিভি ডট ভি। ভি এবং ডিভি দুটোরই দিক একই দিকে, তাহলে ডট প্রোডাক্ট করলে কি পাবো, ভি ডট ডিভি, অর্থাৎ ভি ডিভি কস থিটা, কস জিরোর মান 1, তাহলে এটা চলে আসছে ইন্টিগ্রেশন এ টু বি ভি ডিভি। এ বিন্দুতে বেগ আমরা ধরে নিচ্ছি ভিএ, বি বিন্দুতে বেগ ভিবি, তাহলে এটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ ভিএ টু ভিবি ভি ডিভি, তাহলে হাফ ভি এর ইন্টিগ্রেশন কি হয়, ভি স্কোয়ার বাই টু, টুটা বাইরে নিয়ে আসছি, তাহলে ভি স্কোয়ার ভি এর থেকে ভিবি পর্যন্ত, তাহলে ভিবি আগে বসছে, ভিবি স্কোয়ার মাইনাস ভিএ স্কোয়ার, তাহলে হাফ এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ এম ভিএ স্কোয়ার। হাফ এম ভিবি স্কোয়ার হচ্ছে অন্তিম গতিশক্তি, আর হাফ এম ভিএ স্কোয়ার হচ্ছে প্রাথমিক গতিশক্তি, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন, ইবি মাইনাস ইএ, কণাটির গতিশক্তির পরিবর্তন। এটা কি পাচ্ছি আমরা, কৃতকার্য। আমরা কৃতকার্য সমান পাচ্ছি কণাটির গতিশক্তির পরিবর্তন। এটাকেই বলা হচ্ছে কার্যশক্তি বা কার্য গতিশক্তি উপপাদ্য। আমরা গতিশক্তি সম্বন্ধে জানলাম, এরপর জানছি স্থিতিশক্তি। স্থিতিটা কি, কোনো বস্তুর স্থির অবস্থাটাকে বলা হচ্ছে স্থিতি। তাহলে স্থির অবস্থায় যেসব কার্য করার সামর্থ্য অর্জন করে, কিভাবে অর্জন করবে, অবস্থানগত দিক থেকে। কীরকম, আমরা যদি একটা পাথরকে ভূপৃষ্ঠ থেকে উঁচুতে তুলে নিয়ে যাই, তাহলে এর মধ্যে কিছুটা শক্তি সঞ্চিত হচ্ছে। কি করে বুঝবো, আমরা পাথরটা উপরে তুলে নিয়ে কোথায় ছেড়ে দিলাম, তাহলে ও যখন মাটিতে পড়বে সেখানে কিছুটা গর্ত করবে, তাহলে কিছুটা কার্য করার সামর্থ্য অর্জন করছে। কখন অর্জন করছে, ভূপৃষ্ঠ থেকে উপরে তুললে। তাহলে তার অবস্থান যদি পরিবর্তন করি, অভিকর্ষীয় বলের বিরুদ্ধে যদি একে উপরে নিয়ে যাই, তাহলে সে কিছুটা শক্তি অর্জন করে। এটাকে বলা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। আরেকটা হচ্ছে আকৃতিগত দিক থেকে। কিভাবে, আমরা অনেক সময় নিজেদের মধ্যে, বিশেষ করে তোমরা যখন পড়াশোনা করো তখন অনেক সময় রাবার নিয়ে খেলো, রাবার টেনে ছেড়ে দেওয়া হয়, গায়ে লাগিয়ে আমাদের। কেন লাগছে, কারণ আমরা রাবারটার উপর বল প্রয়োগ করছি, তার আকৃতির পরিবর্তন হচ্ছে। আকৃতি পরিবর্তিত হলে স্থিতিস্থাপক ধর্মের জন্য সে পুনরায় আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। এর জন্য এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আকৃতিগত স্থিতিশক্তি। আবার তোমরা গুলতি দেখেছ, গুলতিতে কোনো একটা ঢিল লাগিয়ে টেনে ছেড়ে দিলে কি হচ্ছে, জোরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ টেনে নেওয়ার অর্থ তার গুলতিতে যে রাবার লাগানো থাকছে সেখানে টান দেওয়া হচ্ছে, তার আকৃতির পরিবর্তন হচ্ছে, এর মধ্যে স্থিতিশক্তি জমা হচ্ছে। ছেড়ে দিলে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এইটা হচ্ছে আকৃতিগত স্থিতিশক্তি। শক্তি ক্যালকুলেশন কি করে করব, মূলত অভিকর্ষীয় স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, ওই জন্য এটাকে ইপি হিসেবে চিহ্নিত করা হয়। আমরা ভূপৃষ্ঠ থেকে উপরে যদি তুলে নিয়ে যাই এই উচ্চতায়, আমরা ধরে নিচ্ছি ভূপৃষ্ঠে তার স্থিতিশক্তির পরিমাণ 0। তাহলে ভূপৃষ্ঠে স্থিতিশক্তি যদি 0 হয়, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আমরা কোনো বস্তুকে যদি তুলে নিয়ে যাই, তাহলে বস্তুর যদি ভর আমরা ধরে নিই এম,
বস্তুকে তুলে নিয়ে গেলে এরপর কি বল ক্রিয়া করবে? অভিকর্ষীয় বল ক্রিয়া করবে, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ ক্রিয়া করছে। তাহলে এর উপর ক্রিয়াশীল বল কত হবে? m ইন্টু জি, জিটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে স্থির শক্তি সমান আমরা কি জানি? কৃতকার্য। কৃতকার্য সমান বল ইন্টু সরণ। বলটা কি? এফ সমান হচ্ছে এম জি। এখানে জিটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে, সরণ এইচ, তাহলে দাঁড়াচ্ছে এম জি এইচ। এটাই হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ। এই স্থিতিশক্তি আমি এখনই বললাম না, ভূপৃষ্ঠে আমরা 0 ধরেছি, তাহলে কোনো একটা সাপেক্ষে আমরা বের করছি, যা সাপেক্ষে বের করছি সেটা নির্দেশ করছে, অর্থাৎ এটাকে ধরে নেওয়া হচ্ছে নির্দেশ তল। তাহলে নির্দেশ তলের সাপেক্ষে আমরা বের করছি, নির্দেশ তলে আমরা স্থির শক্তিকে 0 ধরছি। তাহলে স্থির শক্তির পরিমাণ হচ্ছে কৃতকার্য, অর্থাৎ এম জি এইচ। এই স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল কি না আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেই বের করছি। ধরে নিচ্ছি কোনো একটা বস্তুকে নততল বরাবর এ থেকে বিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এ থেকে বিতে নিয়ে যাওয়ার সময় কোনো একটা অবস্থানে তার উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল হচ্ছে mg, সর্বদা নিচের দিকে ক্রিয়া করবে। নততল বরাবর কোণ থিটা, তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। আবার এর সঙ্গে এটা অভিলম্ব টানা হয়েছে, আবার এর সঙ্গে এটা অভিলম্ব, তাহলে এটা যদি থিটা কোণে সরে তাহলে এই অভিলম্ব থিটা কোণে সরবে, অর্থাৎ এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। তাহলে এটা থিটা হলে মূল দাঁড়াচ্ছে তাহলে এই কোণটা থিটা, অর্থাৎ এম জি এর এদিকের উপাংশ এম জি কস থিটা, তার অভিলম্ব উপাংশ হচ্ছে এম জি সাইন থিটা। তাহলে এম জি যে বলটি ক্রিয়া করছে অভিকর্ষ বল নততল বরাবর, তার উপাংশ হচ্ছে এম জি সাইন থিটা। তাহলে এ থেকে বিতে নিয়ে যেতে গেলে অভিকর্ষ বল এম জি সাইন থিটার বিরুদ্ধে কৃতকার্য করতে হচ্ছে। তাহলে এ থেকে বিতে নিয়ে যেতে গেলে তার স্থির শক্তির পরিমাণ কৃতকার্য এর সঙ্গে সমান, এই কৃতকার্যটা স্থির শক্তির উপর জমা হয়। তাহলে কৃতকার্য সমান আমরা কি জানি? বল ইন্টু সরণ। বল সমান কি? এম জি সাইন থিটা, এই উপাংশটা কাজ করছে এখানে, ইন্টু সরণ কত হচ্ছে? এ থেকে বিতে নিয়ে যাচ্ছি এ বি। আবার এখান থেকে আমরা সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব বিসি, অতিভুজ হচ্ছে এ বি, সাইন থিটা সমান বিসি বাই এ বি। তাহলে এ বি এদিকে গুণ করলে এ বি সাইন থিটা সমান এসি। তাহলে এইখান থেকে সাইন থিটা ইন্টু এ বি সমান আমরা কি দাঁড়াচ্ছে? এ বি সাইন থিটা সমান এসি, অর্থাৎ এই উচ্চতাটা এইচ। তাহলে এখানেও স্থির শক্তির পরিমাণ হচ্ছে এম জি এইচ। তাহলে আমরা যে পথেই নিয়ে যাই না কেন, কতটা উঁচুতে নিয়ে যাচ্ছি ভূপৃষ্ঠ থেকে, তার উপর নির্ভর করছে স্থির শক্তির পরিমাণ, যেটা হচ্ছে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে এম জি এইচ। এখনই আমি বললাম এটা সর্বদা কার উপর নির্ভরশীল? নির্দেশ তলের উপর নির্ভরশীল, কারণ আমরা ভূপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে নিয়ে যাচ্ছি তার উপরে নির্ভর করছে। ভূপৃষ্ঠটাকে নির্দেশ তল হিসেবে ধরে নিচ্ছি, এই নির্দেশ তলের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করছি। ওই জন্য যার সাপেক্ষে ক্যালকুলেশন করছি সেটাকেই নির্দেশ তল হিসেবে ধরে নিচ্ছি। এখানে নির্দেশ তল হিসেবে ধরে নেওয়া হয় ভূপৃষ্ঠকে। স্থির শক্তি কি ঋণাত্মক হতে পারে? আমরা নির্দেশ তল ধরলাম, নির্দেশ তলের উপরের দিকে যাচ্ছি, অর্থাৎ বলের বিরুদ্ধে যাচ্ছি, অর্থাৎ অভিকর্ষ বল যেদিকে ক্রিয়া করছে তার উল্টো দিকে আমরা কোনো বস্তুকে নিয়ে যাচ্ছি, সেখানে স্থির শক্তি পাচ্ছি, অর্থাৎ ধনাত্মক স্থির শক্তি পাচ্ছি। অনুরূপভাবে আমরা যদি নিচের দিকে যাই, এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে যদি নিচের দিকে যাই
এই ভূপৃষ্ঠে যদি স্থির শক্তি আমরা 0 ধরি, নিচের দিকে যাওয়ার অর্থ অভিকর্ষ বলের দিকে যাওয়া। আমরা আগে করেছি, বলের বিরুদ্ধে যাওয়া কৃতকার্য হচ্ছে ধনাত্মক, আর বলের দিকে কৃতকার্যকে আমরা ঋণাত্মক হিসেবে জানি। তাহলে আমরা যে কৃতকার্য এখানে পাবো ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে, এটা ঋণাত্মক পাবো, অর্থাৎ যে স্থির শক্তিটা পাবো এটা ঋণাত্মক স্থির শক্তি হিসেবে চিহ্নিত হবে। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে গেলে এই ইকুয়েশনগুলো তোমাদের খুব কাজে লাগবে। সুস্থির সাম্য অবস্থা সম্বন্ধে তোমরা আগে জেনেছো, না যদি জেনে থাকো একটু আমি বলে দিচ্ছি। কোনো বস্তু যদি নিজের অবস্থানে থাকতে চায়, তার অবস্থান থেকে সামান্য বিচ্যুত করলে যদি আবার নিজের অবস্থানে ফিরে আসে, তখন তাকে বলা হচ্ছে সুস্থির সাম্য। যদি সাম্য অবস্থান থেকে বিচ্যুত করলে সে নতুন অবস্থানে ফিরে যায়, অর্থাৎ এটাকে আমি কোনো একটি আয়তাকার স্ল্যাব নিলাম, তার সাম্য অবস্থান থেকে বিচ্যুত করলাম, একটু এদিকে বল প্রয়োগ করলাম, ওটা কি হবে? এইভাবে পড়ে যাবে। তাহলে সে তার নতুন অবস্থানে চলে এলো সাম্য অবস্থান থেকে সামান্য বিচ্যুত করলেই। তাহলে এইটাই হচ্ছে সুস্থির সাম্য। কিন্তু এই অবস্থান থেকে যদি আমরা না দেই, আবার ছেড়ে দিই, আবার পুনরায় সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে, তাহলে এটা সুস্থির সাম্য। আর যে অবস্থায় ছিল সেটা হচ্ছে অস্থির সাম্য। তাহলে এইটা অস্থির সাম্য, এটা সুস্থির সাম্য। আমরা আয়তাকার স্ল্যাবের ভর কেন্দ্র এইটা পাচ্ছি, এখানে ভর কেন্দ্র এইটা। তাহলে এই দুটো অবস্থান যদি আমরা চিহ্নিত করি, এর উচ্চতা এর থেকে বেশি, অর্থাৎ এখানে তার স্থির শক্তিটা ম্যাক্সিমাম এখানকার থেকে। তাহলে কোনো বস্তু কি চায়? তার স্থিতিশক্তি সবসময় সর্বনিম্ন করে রাখতে চায় সুস্থির সাম্যে থাকতে গেলে। তাহলে সুস্থির সাম্যে কখন থাকবে? যখন তার স্থিতিশক্তি সব থেকে কম হবে। সর্বনিম্ন স্থিতিশক্তি হলে সেটি সুস্থির সাম্যে থাকবে। সুস্থির সাম্য এবং স্থিতিশক্তির সম্বন্ধ মধ্যে ওই জন্য বলা হচ্ছে নিবিড় সম্পর্ক। এতক্ষণ পড়ালাম অভিকর্ষ স্থির শক্তি সম্বন্ধে অবস্থানগত দিক থেকে। এখন বলছি আকৃতিগত দিক থেকে কোনো বস্তুর মধ্যে স্থির শক্তির পরিমাণ কতটা হয়, বা তার মধ্যে সে কতটা স্থির শক্তি সঞ্চিত করে রাখতে পারে। আকৃতিগত দিক থেকে সব থেকে আমরা কি পাবো? একটা স্প্রিং যদি ধরে নিই, একটা স্প্রিংকে টানলাম, তার ফাঁকগুলো বড় হয়ে গেল, আবার ছেড়ে দিলাম, আবার সে পুনরায় আগের অবস্থায় চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পাই? কোনো স্প্রিংয়ের উপর যত বেশি বল প্রয়োগ করব, তার দৈর্ঘ্যটা তত বেশি বাড়বে, দৈর্ঘ্যের পরিবর্তন তত বেশি হবে। অর্থাৎ এই প্রযুক্ত বল এবং দৈর্ঘ্যের পরিবর্তন এই দুটো সবসময় সাম্য অবস্থানে থাকছে। এই স্প্রিংয়ের যে স্থির শক্তি জমা হচ্ছে, সংজ্ঞা আকারে বললে কিভাবে বলবো? কোনো বস্তু তার বিশেষ আকৃতির দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি আকৃতিগত। একটা স্প্রিং টানলাম, তার বিশেষ আকৃতি। এমনি একটা যদি আমরা দড়ি নিতাম, তাহলে তার যে স্থির শক্তি তার থেকে এর স্থির শক্তি অনেক বেশি। দড়ির মতো যদি লম্বা তার নিতাম, ওই জন্য বাঁকিয়েভাবে নেওয়া হচ্ছে। বিশেষ আকৃতির জন্য কার্য করবার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? প্রযুক্ত বল দৈর্ঘ্যের পরিবর্তনের সঙ্গে সমানুপাতি। সমান করলে একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসছে, ওই জন্য আমরা কি ধরছি? এফ সমান কে ইন্টু x2 মাইনাস x1, এটাকে এক্স ধরে নিতে পারি। তাহলে কি হবে? এফ সমানুপাতে এফ সমান হচ্ছে কে এক্স। প্রাথমিক অবস্থানে এর উপর প্রযুক্ত বল 0, কোনো বল প্রযুক্ত হয়নি, তখন তার দৈর্ঘ্য ছিল x1। এরপরে যখন দৈর্ঘ্য পরিবর্তিত হলো x2, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে x2 মাইনাস x1, তখন তার উপর প্রযুক্ত বল হচ্ছে এফ।
তাহলে গড় বল কত দাঁড়াচ্ছে? 0 + f/2 সমান f/2। কৃতকার্য সমান আমরা কি জানি? গড় বল ইন্টু সরণ। গড় বল সমান কি? f/2। f সমান কি পেয়েছি? k × x2 - x1। তাহলে k × x2 - x1/2। সরণ কত হচ্ছে? এইখান থেকে এইটা সরণ, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন, মানে x2 - x1। তাহলে কি দাঁড়াচ্ছে? হাফ k x2 - x1 এর স্কোয়ার। এই x2 - x1 কে x ধরলে কি হচ্ছে? হাফ k x এর স্কোয়ার। এইটা হচ্ছে এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ। কলনবিদ্যার সাপেক্ষে আমরা করতে পারি। কলনবিদ্যার সাপেক্ষে আমরা এখনই আমি কি করলাম? f সমান kx। তাহলে f সমান পাচ্ছি kx বল। কৃতকার্য আমরা যদি ধরে নিই এই সরণটা dx, তাহলে dw সমান f.dx। f বল প্রযুক্ত এই সরণটা dx, যে বিন্দুতে বল প্রযুক্ত হচ্ছে তার সরণ যদি dx হয়, তাহলে dw সমান f.dx। f সমান হচ্ছে kx × dx। তাহলে w সমান মোট কৃতকার্য ইন্টিগ্রেশন অফ dw, দৈর্ঘ্যের পরিবর্তন এই বিন্দুটা পরিবর্তন যদি x 0 হয়, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি যদি x 0 হয়, তাহলে 0 থেকে x0 kx dx, অর্থাৎ x²/2 মানে x0²/2। একই দাঁড়াচ্ছে। কলনবিদ্যার সাপেক্ষেও করতে পারো, আবার এমনিও করতে পারো। লেখচিত্রের সাপেক্ষে প্রকাশ। আমরা যদি x অক্ষ বরাবর তার দৈর্ঘ্য বৃদ্ধি এবং স্প্রিংয়ের উপর প্রযুক্ত বলের পরিমাণকে y অক্ষ বরাবর নিই, তাহলে আমি এখনই বলেছি f সমানুপাতিক x, অর্থাৎ একটা স্ট্রেট লাইন পাবো। যদি ধরে নিই f বল প্রয়োগে তার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে x0, তাহলে x0-তে একটা আমরা ত্রিভুজাকৃতি ক্ষেত্রফল পাবো। এটা আমরা একমাত্রিক গতিতেই করেছি, কারণ কৃতকার্য সমান কি জানি? বল ইন্টু সরণ। তাহলে বল সরণ, তাহলে কৃতকার্যটা কি পরিমাপ করবে? যে লেখচিত্রতে যে রেখা পাবো এটা কতটা ক্ষেত্রফল সূচিত করছে, এটাই হচ্ছে তার কৃতকার্যের পরিমাণ, অর্থাৎ OAB এই ক্ষেত্রফলটাই কৃতকার্যের পরিমাণ, অর্থাৎ স্থিতিশক্তির পরিমাণ। অতএব স্থিতিস্থাপক স্থিতিশক্তি সমান OAB এর ক্ষেত্রফল, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু OA ইন্টু উচ্চতা হচ্ছে AB, অর্থাৎ হাফ ইন্টু x0 ইন্টু kx, অর্থাৎ এখানেও সেই একই রাশিটা আমরা পাচ্ছি। যেভাবে বলবে সেইভাবে করবে। লেখচিত্রের সাপেক্ষে, কলনবিদ্যার সাপেক্ষে বা এমনি যদি করতে পারো, যে কোনো একটা করলে হবে। এরপরে আসছি শক্তির নিত্যতা সূত্র। তোমরা আগে করেছো ভরের নিত্যতা সূত্র, ওই একই জিনিস। শক্তির নিত্যতা সূত্র বলো, ভরের নিত্যতা সূত্র বলো, যাই বলো, এখানে কি বলতে হবে আমাদের? যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্ব সৃষ্টির সময় মোট শক্তি, এখন যে শক্তি আছে বা ভবিষ্যতে তার শক্তির পরিমাণ সবসময় একই থাকবে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র। কিন্তু যদিও আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ প্রবর্তনের পর এটা একটা সংশোধিত হয়েছে। এটা কি হয়েছে? তখন শুধুমাত্র শক্তি না বলে তখন বলা হয়েছে মহাবিশ্বের ভর এবং শক্তির যোগফল ধ্রুবক। মোট ভর বা মোট শক্তি আলাদাভাবে ধ্রুবক বলা হয় না, বলা হয় ভর থেকে শক্তি বা শক্তি থেকে ভর সৃষ্টি করা যায়, কিন্তু ভর এবং শক্তির মোট সমষ্টি বা মোট যোগফল সবসময় একই থাকবে, ধ্রুবক। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। যান্ত্রিক শক্তি সমান আমরা কি জানলাম? গতিশক্তি এবং স্থিতিশক্তি। তাহলে মোট যান্ত্রিক শক্তি সমান হচ্ছে EP প্লাস EK, স্থিতিশক্তি, EK হচ্ছে গতিশক্তি। যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি,
একই জিনিস শক্তির মতো। এখানে একটা শুধু যোগ করতে হবে যে এখানে যদি কোনো অপচয় বল না থাকে বা শক্তির কোনো অপচয় যদি না ঘটে, তাহলে কোনো বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট সমষ্টি সবসময় একই থাকবে, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। ক্লাস 9 তোমরা করে এসছো এর প্রমাণ, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি যে ধ্রুবক থাকে তার প্রমাণ। অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তু, আমরা ধরে নিচ্ছি কোনো বস্তু এ বিন্দু থেকে সি বিন্দুতে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তিনটে অবস্থান চিহ্নিত করছি, এ বি সি। এ বিন্দুতে স্থির অবস্থায় আছে u0, বি বিন্দুতে বেগ ভিবি, আর সি বিন্দুতে যখন ভূপৃষ্ঠে পড়ছে তখন তার বেগ হচ্ছে ভিসি। এ বিন্দুর উচ্চতা h, এ থেকে বি পর্যন্ত যখন নামছে তখন মোট x দূরত্ব নামছে, মানে বাকি থাকছে h মাইনাস এক্স। এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল, অর্থাৎ তার কোনো গতিশক্তি নেই, যা আছে পুরোটাই হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এ বিন্দুতে ই সমান হচ্ছে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি সমান আমরা কি জানি, mgh। h উচ্চতায় তার স্থিতিশক্তি mgh, গতিশক্তি 0, তাহলে মোট শক্তি হচ্ছে mgh। বি বিন্দুতে এ থেকে বিতে নামছে, তাহলে প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ ভিবি। তাহলে এ থেকে বি বিন্দুতে তার গতিপথে আমরা যদি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as এই সূত্র প্রয়োগ করি, তাহলে অন্তিম বেগ ভিবি স্কয়ার, প্রাথমিক বেগ 0 প্লাস 2as। এ হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণ জি, আর এস কতটা সরণ এক্স, তাহলে 2gx। তাহলে ভিবি স্কয়ার সমান হচ্ছে 2gx। তাহলে কাইনেটিক এনার্জি বি বিন্দুতে হাফ এম ভিবি স্কয়ার সমান হচ্ছে হাফ এম ইন্টু ভিবি স্কয়ার সমান 2gx। 2 কেটে যাচ্ছে mgx। আর ইপি গতিশক্তি, ভুল বললাম, স্থিতিশক্তি সমান হচ্ছে mg ইন্টু এইচ। এইচ অর্থাৎ কতটা উচ্চতায় আছে, তাহলে বি বিন্দুর উচ্চতাটা কত হচ্ছে h মাইনাস এক্স, তাহলে mg ইন্টু এইচ মাইনাস এক্স। মোট যান্ত্রিক শক্তি ইপি প্লাস ইকে mg ইন্টু এইচ মাইনাস এক্স প্লাস mg এক্স। তাহলে mg কমন নিলে এইচ মাইনাস এক্স প্লাস এক্স, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে mgh। তাহলে আগেও mgh, এখনো mgh। সি বিন্দুর ক্ষেত্রে ওই একইভাবে নেওয়া হচ্ছে। সি বিন্দুর ক্ষেত্রে এ থেকে সিতে যাচ্ছে প্রাথমিক বেগ u0, সি বিন্দুতে যখন যাচ্ছে তার অন্তিম গতিবেগ হচ্ছে ভিসি। তাহলে কি দাঁড়াচ্ছে, এ থেকে সি বিন্দুতে যখন যাচ্ছে ভিসি স্কয়ার সমান একইভাবে প্রাথমিক 0 প্লাস পুরো পথটি অতিক্রম করছে মানে 2gh। যেহেতু ভূপৃষ্ঠে পড়ে যাচ্ছে ওই জন্য তার কোনো স্থিতিশক্তি থাকবে না, ভূপৃষ্ঠকে নির্দেশতল হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে h সমান 0, যেহেতু h সমান 0 ওই জন্য স্থিতিশক্তি ইপি সমান হচ্ছে 0। তাহলে মোট শক্তি সমান 0 প্লাস mgh সমান mgh। তাহলে এ বি সি তিনটে বিন্দুতেই মোট শক্তি হচ্ছে mgh, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট থাকছে। এরপরে যান্ত্রিক শক্তি যে কনস্ট্যান্ট এটা প্রমাণ করছি মসৃণ নততল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে। তাহলে মসৃণ নততল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, আমরা ধরে নিচ্ছি নততলটি হচ্ছে সি এ থেকে সি বিন্দুতে পড়ছে, এ বি সি তিনটে অবস্থান আমরা ধরে নিলাম। এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি, সি বি বিন্দুতে বস্তুটির মোট শক্তি এবং সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি বের করছি। আমরা যে কোনো অবস্থানে অভিকর্ষ ত্বরণ, যেহেতু অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করছে, অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে ক্রিয়া করবে। এখনই আমি বলেছি নততল বরাবর কোণ নত কোণ যদি থিটা হয় তাহলে
এই উপাংশ, এই কোণটাও থিটা হবে, তাহলে জি এর এদিকের উপাংশ হবে জি কস থিটা, জি এর উলম্ব উপাংশ হচ্ছে জি সাইন থিটা, তাহলে এখানে ক্রিয়াশীল ত্বরণ হচ্ছে জি সাইন থিটা। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে যদি আমরা প্রথমে ভাবি, এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে, তাহলে এর উপর কোনো গতিশক্তি ক্রিয়া করবে না, এখানে গতিশক্তি নেই, মোট শক্তি হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এ বিন্দুর উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা কি লিখব, মোট যান্ত্রিক শক্তি সমান স্থির শক্তি প্লাস গতিশক্তি, স্থির শক্তির পরিমাণ হচ্ছে mgh, গতিশক্তি 0 অর্থাৎ mgh। এ থেকে বি বিন্দুতে যখন নামছে, বি বিন্দু এর ক্ষেত্রে এ থেকে বি যদি দূরত্ব x ধরে নিই, তাহলে অনুরূপভাবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a সূত্র থেকে ইউটা 0 প্রাথমিক বেগ প্লাস 2 ইন্টু এ কত, এখানে জি এর জি সাইন থিটা উপাংশ ক্রিয়াশীল, ওই জন্য মোট ত্বরণ কোণটা কাজ করছে জি সাইন থিটা, এবং সরণ কত হচ্ছে এ বি, এ থেকে বি বিন্দু পর্যন্ত আসছে, অতএব এই দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে 2g সাইন থিটা ইন্টু এ বি অর্থাৎ এক্স, অর্থাৎ এক্স সাইন থিটা। এই উপাংশটা, এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই উপাংশটা হচ্ছে এক্স সাইন থিটা। যদি এইটা এক্স ধরে নিই, সাইন থিটা সমান হচ্ছে লম্ব হচ্ছে এ ই আর অতিভুজ হচ্ছে এ বি অর্থাৎ এক্স, অতএব এ ই সমান আমরা কি লিখতে পারি, এক্স সাইন থিটা। অতএব এক্স সাইন থিটা সমান আমরা লিখছি 2g ইন্টু এ ই। তাহলে মোট কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি বি স্কোয়ার, হাফ এম ভি বি স্কোয়ার সমান 2g ইন্টু এ ই, তাহলে 2 কেটে যাচ্ছে mg ইন্টু এ ই। এইটা হচ্ছে মোট গতিশক্তি। স্থিতিশক্তি কত দাঁড়াবে, এইখানে যদি আমরা উচ্চতাটা ক্যালকুলেশন করি, উপর থেকে নামছে এক্স সাইন থিটা, মোট উচ্চতাটা এইচ, তাহলে এইটা কি দাঁড়াবে এইচ মাইনাস এক্স সাইন থিটা, তাহলে এইটা হচ্ছে এইচ মাইনাস এক্স সাইন থিটা। তাহলে স্থিতিশক্তি mg ইন্টু এইচ মাইনাস এই, অর্থাৎ mgh মাইনাস mg ইন্টু এই, এইটা হচ্ছে এই, তাহলে এই উচ্চতাটা হচ্ছে h মাইনাস এই, তাহলে mgh মাইনাস mg ইন্টু এই, তাহলে মোট যান্ত্রিক শক্তি সমান ইপি প্লাস ইকে সমান হচ্ছে mgh মাইনাস mg ইন্টু এই প্লাস mg ইন্টু এই, mg ইন্টু এই, mg ইন্টু এই কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে mgh। তাহলে আগে আমরা যান্ত্রিক শক্তি mgh পেলাম, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি mgh। অনুরূপভাবে এ থেকে সি বিন্দু এর ক্ষেত্রে ওই একইভাবে ভি সি স্কোয়ার, পুরো দূরত্বটা নামছে এ থেকে সি বিন্দু পর্যন্ত, তাহলে এ থেকে সি পুরো পথটি যদি হয়, তাহলে আমরা কি পাবো, এইখানে ভি সি স্কোয়ার সমান প্রাথমিক বেগ 0 প্লাস 2 ইন্টু জি সাইন থিটা ক্রিয়াশীল ত্বরণ ইন্টু এসি, তাহলে 2g ইন্টু এসি, এসি ইন্টু সাইন থিটা, তাহলে এসি ইন্টু সাইন থিটা অনুরূপভাবে কি দাঁড়াবে, এসি ইন্টু সাইন থিটা মানে এডি, এসি ইন্টু সাইন থিটা সমান হচ্ছে এডি, তাহলে এডি সমান এইচ, মানে মোট কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভিসি স্কোয়ার সমান হচ্ছে হাফ এম ইন্টু 2g ইন্টু এডি, এডি সমান এইচ, 2 কেটে যাচ্ছে, তাহলে এম জি এইচ। ভূপৃষ্ঠে মোট স্থির শক্তি সমান ইপি সমান হচ্ছে 0, তাহলে মোট যান্ত্রিক শক্তি ই সমান দাঁড়াচ্ছে ইপি প্লাস ইকে সমান mgh। তাহলে মসৃণ নততল বরাবরও আমরা প্রত্যেকটা বিন্দুতে এ বি সি প্রত্যেকটা বিন্দুতে তার যান্ত্রিক শক্তি একই পেলাম, অর্থাৎ mgh কনস্ট্যান্ট। এরপরে আসছি হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে। আমরা যদি পৃথিবী থেকে পুরো বায়ুমণ্ডল, এই পৃথিবী পুরো বায়ুমণ্ডল সময় থেকে যদি একটা সংস্থা হিসেবে ধরে নিই, তাহলে এই পৃথিবীর ভূপৃষ্ঠ
এই ভূপৃষ্ঠকে নির্দেশ তল হিসেবে ধরছি, তাহলে নির্দেশ তল হিসেবে ধরে নিলে নির্দেশ তলে তার স্থিতিশক্তি 0। আবার ভূপৃষ্ঠে যখন অবস্থান করছে, এটা ভূপৃষ্ঠ, বেলুনটি যখন ভূপৃষ্ঠে অবস্থান করছে তার গতিবেগ 0, তাহলে তার মোট শক্তিও 0 হচ্ছে, কারণ ভূপৃষ্ঠে স্থিতিশক্তি 0, গতিবেগ 0 থাকার জন্য কাইনেটিক এনার্জিও 0, তাহলে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি 0। এরপরে বেলুনটিকে যদি ছেড়ে দেওয়া হয়, ভূপৃষ্ঠ থেকে বেলুনটিকে ছেড়ে দিলে, যেহেতু হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন, ওই জন্য হাইড্রোজেন হালকা হওয়ার জন্য হাইড্রোজেন গ্যাস উপরের দিকে উঠতে থাকবে। বেলুনটির যা ভর, বেলুনটির ভর নিচের দিকে ক্রিয়া করবে, আর এর ঊর্ধ্বমুখী প্লাবক বল বা যাই কিছু আমরা ধরে নিই, ঊর্ধ্বমুখী এর উপর ক্রিয়াশীল বল তার ভারের থেকে বা ওজনের থেকে বেশি, ওই জন্য একটা লব্ধ বল উপরের দিকে ক্রিয়া করবে। লব্ধ বল, ঊর্ধ্বমুখী বল যদি আমরা এফ ধরে নিই, তার উপর গড় ঊর্ধ্বমুখী লব্ধি বল যদি এফ ধরে নিই, বেলুনটির ভর যদি এম ধরি, তাহলে বেলুনটির উপর ক্রিয়াশীল ত্বরণ, যেহেতু লব্ধ বল এফ উপরের দিকে ক্রিয়া করছে, তাহলে এফ সমান আমরা জানি এম এ, তাহলে লব্ধ ত্বরণ এ সমান আমরা কি পাচ্ছি, এফ বাই এম। আমরা ধরে নিচ্ছি এইচ উচ্চতায় বেলুনটির অবস্থান এর ক্ষেত্রে তার গতিশক্তি স্থিতিশক্তি বের করব। ভূপৃষ্ঠে আমরা বের করেছি মোট শক্তি 0 হচ্ছে, এইচ উচ্চতায় আমরা বের করতে চাইলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র থেকে প্রাথমিক গতিবেগ 0 ছিল, অর্থাৎ ভি স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি 0 প্লাস 2 ইন্টু এ সমান হচ্ছে এফ বাই এম। কতটা সরণ হয়েছে অর্থাৎ উচ্চতা এইচ, তাহলে এফ বাই এম ইন্টু এইচ মানে 2f(h) বাই এম। তাহলে মোট কাইনেটিক এনার্জি ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার সমান পাচ্ছি 2f(h) বাই এম, তাহলে m বাই 2 ইন্টু 2f(h) বাই এম, 2 কেটে যাচ্ছে, mm কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে fh। এইটা হচ্ছে মোট কাইনেটিক এনার্জি পাচ্ছি। আবার এইচ উচ্চতায় আমরা যদি পোটেনশিয়াল এনার্জি বের করতে চাই, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি কার সঙ্গে সমান, মোট কৃতকার্যের সঙ্গে সমান। আমরা কি জানি, যেদিকে ক্রিয়াশীল বল, কোনো এক বেলুন ঊর্ধ্বমুখী, তার ক্রিয়াশীল লব্ধ বল হচ্ছে উপরের দিকে ক্রিয়া করছে, তাহলে বল যেদিকে ক্রিয়া করবে সেদিকে যদি তার সরণ হয়, অর্থাৎ সেদিকে যদি কৃতকার্য হয়, সেই কৃতকার্য নেগেটিভ আমরা ধরে নিই, তাহলে কৃতকার্য সমান বল ইন্টু সরণ, তাহলে এই কৃতকার্যটা নেগেটিভ, অর্থাৎ এখানে স্থিতিশক্তি নেগেটিভ স্থিতিশক্তি হবে। তাহলে ইপি সমান হচ্ছে মাইনাস এফ এইচ, নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে বলের দিকে কৃতকার্য ঋণাত্মক হওয়ার জন্য। তাহলে মোট শক্তি কি দাঁড়াচ্ছে, ই সমান ইপি প্লাস ইকে, মানে ইপি সমান হচ্ছে মাইনাস এফ এইচ, ইকে হচ্ছে এফ এইচ, তাহলে মোট শক্তি যান্ত্রিক শক্তি সমান 0। তাহলে ভূপৃষ্ঠীয় মোট শক্তি সমান 0, আবার এইচ উচ্চতায়ও মোট শক্তি হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, মোট যান্ত্রিক শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকছে। আজকে আমরা যা যা পড়লাম তোমরা ভালো করে পড়াশোনা করো। আমাদের ওয়েবসাইট লক্ষ্য করবে, ওয়েবসাইটে আমরা কোশ্চেন দিয়ে দেবো, তোমরা কোশ্চেনগুলো ফলো করবে, না পারলে রিপ্লাই করবে, বা এখান থেকে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমরা অবশ্যই রিপ্লাই করব। ভালো করে পড়ো।